ঢাকা শহরের অন্তত ২৫ থেকে ৩০টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও কোনো খুনের মামলায় কখনোই আসামির তালিকায় নাম ছিল না জাহিদ সিদ্দিকী ওরফে তারিকের। এই বাস্তবতায় তাকে অপরাধ জগতে এক রহস্যময় ও অদৃশ্য ক্ষমতাধর নাম হিসাবে দাঁড় করিয়েছিল। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সময়টা ২০১০ সাল। সুদর্শন চেহারা, শান্ত স্বভাব আর আত্মবিশ্বাসী উপস্থিতি, সব মিলিয়ে তাকে দেখে কারো পক্ষে ধারণা করা প্রায় অসম্ভব ছিল যে এই মানুষটির নাম ঢাকার ভয়ঙ্কর অপরাধ জগতের সঙ্গে যুক্ত। পরে জানা যায় ঢাকায় অন্তত ২৫ থেকে ৩০টি হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কোনো খুনের মামলা ছিল না। অপরাধ জগতে তিনি পরিচিত ছিলেন হোয়াইট কালার ক্রিমিনাল হিসেবে। তার চলনে বলনে অত্যন্ত স্মার্ট ছিলেন। ৫ ওয়াক্ত নামাজ কখনো মিস করতেন না। সাধারণ পোশাকে চলাফেরা করতেন আর সামাজিকভাবে এমন এক ইমেজ তৈরি করেছিলেন যাতে তাকে সহজে সন্দেহ করার সুযোগ ছিল না। ঢাকার অপরাধ জগতের আরেক শীর্ষ সন্ত্রাসী, ভারতে পলাতক শাহাদতের কাছ থেকেই প্রথম তার নাম সামনে আসে। ক্ষোভের সঙ্গে তিনি বলেছিলেন, ঢাকা শহরে বসে তারেক একের পর এক খুন চালিয়ে যাচ্ছে, অথচ তার বিষয়ে কেউ কথা বলে না, অথচ অন্যদের নামই বেশি উঠে আসে। খোঁজ নিয়ে জানা যায় তারেকের পুরো নাম জাহিদ সিদ্দিকী। ছাত্র জীবনে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি সক্রিয় হন যুবলীগের রাজনীতিতে। যুবলীগ দক্ষিণের নেতা রিয়াজুল হক খান মিল্কির হাত ধরে তার রাজনৈতিক উত্থান ঘটে। মিল্কি ছিলেন তার রাজনৈতিক গুরু। এই গুরু শিষ্য সম্পর্কই একসময় রূপ নেয় ভয়ঙ্কর দ্বন্দ্বে। শেষ পর্যন্ত সেই মিল্কিকেই প্রকাশ্যে গুলি করে হত্যা করেন তারেক। এতে তিনি অপরাধ জগতে গুরুমারা শিষ্য হিসাবে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু ঢাকার ডন হওয়ার স্বপ্ন তার পূরণ হয়নি। মিল্কি হত্যাকাণ্ডের পর র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর তিনি ক্রস ফায়ারে নিহত হন। তারেকের পারিবারিক পটভূমি ছিল সাধারণ। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাবা আব্দুল হাই ছিলেন সরকারি কর্মচারী। গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জ হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মতিঝিলের এজিবি কলোনিতে। শৈশব থেকেই তার আশেপাশে ছিল রাজনৈতিক টানাপোড়েন ও সন্ত্রাসী প্রভাব। জানা যায় ৯০-এর দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি বিপুল শ্যানালের রাজনৈতিক যাত্রা শুরু হয়। তখন বিপুল ও মিল্কি একই বলয় ছিলেন, আর বিপরীতে ছিলেন ইখতিয়ার, জিসান ও তাদের অনুসারীরা। এক পর্যায়ে সংঘর্ষের সময় ইখতিয়ারের অনুসারী লোটো পলাশ ১৯৮৮ সালে তারেককে ধরে মারধর করেন। এরপর তিনি আশ্রয় নেন তৎকালীন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের কাছে। সেখান থেকেই তারেকের ঘনিষ্ঠতা গড়ে ওঠে শাহাদাত, তাজ সহ আরো কয়েকজন শীর্ষ অপরাধীর সঙ্গে। এই নেটওয়ার্কই তাকে ধীরে ধীরে কিলিং জগতে টেনে নেয়। ১৯৮৮ সালে মতিঝিল এজিবি কলোনিতে পনির নামের এক যুবককে হত্যার মধ্য দিয়েই তারেকের প্রথম কিলিং এর সূচনা হয়। একই সময় কলোনির ভেতর আরেক হত্যাকাণ্ডেও তিনি জড়িত ছিলেন। তবে এসব মামলায় মিল্কি ছিলেন আসামি আর তারেক ছিলেন অদৃশ্য। ২০০১ সালের দিকে মিরপুরের গোদারাঘাট এলাকার সন্ত্রাসী টিপুকে এলিফ্যান্ট রোডের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয়। এরপর বিএনপি নেতা হাবিবুর রহমান মণ্ডল, পোস্তগোলার কমিশনার শাহাদাত, মিরপুরের কমিশনার নিউটন সহ একাধিক হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। ধীরে ধীরে তিনি পুরনো নেটওয়ার্ক থেকে সরে এসে মতিঝিলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। তারেকের আরেকটি পরিচিত দিক ছিল তার দ্বৈত জীবন। বাইরে থেকে তিনি ছিলেন ভদ্র, ধর্মপ্রাণ ও পরিশীলিত একজন মানুষ। এমনকি মতিঝিল এলাকায় একটি সরকারি অনুষ্ঠানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের একটি কর্মসূচিতে তাকে উপস্থাপক হিসাবেও দেখা যায়। এই বাস্তবতা অনেককেই বিস্মিত করেছিল, কারণ একই ব্যক্তি একদিকে সামাজিকভাবে গ্রহণযোগ্য, অন্যদিকে অপরাধ জগতের গুরুত্বপূর্ণ চরিত্র।
2012 সালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কমিটিতে মিল্কি সাংগঠনিক সম্পাদক এবং তারেক যুগ্ম সম্পাদক হন। এরপর থেকেই শুরু হয় তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের সুযোগে তারেককে পাশে টেনে নেন যুবলীগ উত্তরের এক প্রভাবশালী নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল। এরপর মতিঝিলের টেন্ডার দপ্তর ও ব্যবসায়িক নিয়ন্ত্রণ ঘিরে হত্যার পরিকল্পনা আরো গভীর হয়। 2013 সালের 29 জুলাই গুলশানে ঈদের কেনাকাটার ভিড়ের মধ্যে মিল্কিকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারী নির্বিকারভাবে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ প্রকাশ পেলে দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয় এবং সেখানে তারেকের নাম সামনে আসে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপর র্যাব তাকে গ্রেফতার করে। তবে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি ক্রস ফায়ারে নিহত হন। তার ঘনিষ্ঠ সহযোগী সাখাওয়াত হোসেন চঞ্চল পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।